রাধা গোবিন্দের সবথেকে বেশি নাম হয়েছিল বিষ চিকিৎসায়। বিষ খেয়ে কেউ আত্মহত্যা করবার চেষ্টা করলে তাকে একমাত্র রাধা গোবিন্দই বাঁচাতে পারে। প্লেগ মহামারীর আকার নিল। আইরিশ মহিলাটির নাম ভগিনী নিবেদিতা। পরিচিত হবার ক্ষেত্রে সবথেকে বড় যে বাধার সম্মুখীন হচ্ছেন তা হলো ভাষার ভিন্নতা। বাংলা নাট্য জগৎ আরও একজন নক্ষত্রকে পেতে চলেছে। ডাক্তারের ছেলে ডাক্তার হবে। দেশীয় মানুষদের চিকিৎসার জন্য প্রয়োজন আলাদা একটি মেডিকেল কলেজ এবং হাসপাতালের। সবাই সেই স্কুলে পড়তেন বিনামূল্যে। প্রাচ্য কবিরাজি ও পাশ্চাত্য ডাক্তারির কথোপকথনের একটি অভিনব উদাহরণ। 1899 সাল কলকাতায় প্লেগের প্রকোপ বাড়ছে। সে সময় ওয়ালডেমার হপকিন্সের তৈরি প্লেগ ভ্যাকসিন কলকাতার বাজারে মিললেও ব্রিটিশ সরকার ঘোষণা করল ভ্যাকসিন নেওয়া জরুরি নয়। অপরিণামদর্শী এই সিদ্ধান্তের ফলে প্লেগ মহামারীর আকার নিল। সে সময় উত্তর কলকাতার অলিতে গলিতে দেখা মিলত দুজনের, একজন আইরিশ ভদ্রমহিলা আর আরেকজন জেলার স্বাস্থ্য অধিকর্তা। তাঁরা উত্তর কলকাতার অলিতে গলিতে ঘুরে তখন খুঁজে বেড়াচ্ছেন প্লেগ রোগী। তাদের পথ্য কিনে দিচ্ছেন নিজেদের পয়সায়, বাকিদের প্লেগ রোগ থেকে বাঁচবার জন্য পরামর্শ দিচ্ছেন। এই আইরিশ মহিলাটির নাম ভগিনী নিবেদিতা, আর ডাক্তারটি রাধা গোবিন্দ কর, সংক্ষেপে আর.জি. কর। আজ গত 2 সপ্তাহ জুড়ে বাংলার সমাজ যে মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় উত্তাল, আন্দোলিত গোটা পৃথিবী, সেই মেডিকেল কলেজটি এই রাধা গোবিন্দ করের নামেই নামাঙ্কিত। আজ যখন কান পাতলেই শোনা যাচ্ছে জাস্টিস ফর আর.জি. কর, সেই সময়ই এসে হাজির হলো রাধা গোবিন্দ করের জন্মদিন 23শে আগস্ট। আজকের ভিডিওতে আমরা রাধা গোবিন্দ করের জীবন, তার শিক্ষা নিয়ে যেরকম আলোচনা করব, সেরকমই ফিরে দেখবার চেষ্টা করব এই আর.জি. কর মেডিকেল কলেজ তৈরির ইতিহাসকে। আর তার সঙ্গে সঙ্গে ফিরে দেখবার চেষ্টা করব এই মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরির জন্য কি নিদারুণ পরিশ্রম ও সংগ্রাম করতে হয়েছিল রাধা গোবিন্দ করকে। কবিকঙ্কন মুকুন্দরাম চণ্ডীমঙ্গল কাব্যে লিখেছিলেন, কলিকাতা এড়াইল বেনিয়ার বালা, বেতরেতে উত্তরিলা অবসান বেলা। বেতরে চণ্ডী পূজা কইল সাবধানে, সমস্ত গ্রামখানা সাধু এড়াইল বামে। অধুনা হাওড়া জেলার অন্তর্গত বেতর বহু প্রাচীন ও বর্ধিষ্ণু জনপদ। এই বেতরের বিখ্যাত কর পরিবারে 1850 সালে জন্মগ্রহণ করেন রাধা গোবিন্দ কর। বাবা দুর্গাদাস কর ছিলেন একজন সুচিকিৎসক। প্রথমে বরিশাল, তারপর ঢাকা মিটফোর্ড কলেজ ও হাসপাতাল, তারপর কলকাতা মেডিকেল কলেজে শিক্ষকতা করবার সময়ই তিনি লেখেন বিখ্যাত বই ভৈষজ্য রত্নাবলী। ডাক্তারের ছেলে ডাক্তার হবে, এ প্রবাদ রাধা গোবিন্দর ক্ষেত্রে সত্যি হলেও প্রথম দিকে অবশ্য অন্য সম্ভাবনা দেখা গেছিল। কলকাতা মেডিকেল কলেজে পড়বার সূত্রে তখন পড়াশোনার সুবিধের জন্য রাধা গোবিন্দ থাকতে শুরু করেছিলেন শ্যামবাজারের বাড়িতে। গোটা উত্তর কলকাতা তখন থিয়েটারের আমেজে মম করছে। বাড়িতে থিয়েটারের আবহ ছিলই। বাবা দুর্গাদাসের অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন দীনবন্ধু মিত্র। আর উত্তর কলকাতায় এসে থাকবার সূত্রে, পারিবারিক সূত্রে পাওয়া থিয়েটারের টান এবার দুরন্ত করে তুলল রাধা গোবিন্দকে। 1868 সালে অর্ধেন্দুশেখর মুস্তাফি, গিরিশচন্দ্র ঘোষদের সাথে তিনি প্রতিষ্ঠা করলেন বাগবাজার অ্যামেচার থিয়েটার। 1872 সালে দীনবন্ধু মিত্রের লেখা লীলাবতী নাটকে ক্ষীরোদবাসিনীর চরিত্রে রাধা গোবিন্দের অভিনয় সে সময় দর্শকদের মনে সাড়া ফেলে দিয়েছিল। থিয়েটার নিয়ে তখন এত মেতে উঠেছিলেন রাধা গোবিন্দ যে অনেকেই মনে করছিল বাংলা নাট্য জগৎ আরও একজন নক্ষত্রকে পেতে চলেছে। হয়তো রাধা গোবিন্দ সেদিকেই পা বাড়াতেন, কিন্তু দুটি ঘটনা এ সময় তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। একবার কালী পুজোর রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে একটি ঝামেলায় বিনা দোষে রাধা গোবিন্দ গ্রেপ্তার হলেন। 15 দিনের জেল হাজত হয়েছিল তাঁর। আর এই সময়
মারা যান তার প্রথমা স্ত্রী। উপর্যুপরি এই দুই ঘটনায় রাধা গোবিন্দ থিয়েটার ছেড়ে আবার মন দিলেন ডাক্তারি পড়ায়। 1880-81 শিক্ষাবর্ষে তিনি ভর্তি হলেন আবার কলকাতা মেডিকেল কলেজে। আর তারপর 1886 সালে বিলেত থেকে তিনি ফিরে এলেন LRCP ডিগ্রি নিয়ে। তখন তিনি পুরোদস্তুর ডাক্তার। দেশে ফেরবার পর শ্যামবাজারের সেই বাড়িতেই চলল চিকিৎসা। রাধা গোবিন্দ একদিকে জেনারেল ফিজিশিয়ান, অন্যদিকে সার্জন। কঠিন থেকে কঠিনতর সার্জারি তিনি বাড়িতেই করতেন। অবশ্য সে সময় রাধা গোবিন্দের সব থেকে বেশি নাম হয়েছিল বিষ চিকিৎসায়। বিষ খেয়ে কেউ আত্মহত্যা করবার চেষ্টা করলে তাকে একমাত্র রাধা গোবিন্দই বাঁচাতে পারে, এ কথা তখন লোকের মুখে মুখে প্রচলিত হয়ে গেছিল। 19 শতকের মাঝামাঝি সময় থেকে বাংলার শিক্ষা ব্যবস্থা একটা দোলাচলের মধ্যে দিয়ে এগোচ্ছিল। সেই ঢেউয়ের ধাক্কা এসে লেগেছিল চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার ওপরও। একদিকে ব্রিটিশরা চাইছিল আধুনিক ইউরোপীয় চিকিৎসা শিক্ষার আদলে দেশীয় চিকিৎসকদের তৈরি করতে, আর অন্যদিকে দেশীয় কবিরাজি ও আয়ুর্বেদিক পদ্ধতির ওপর ভর করেছিলেন সমাজের একটা বড় অংশের মানুষ। এই দেশীয় চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখতে না পেরেই 1835 সালে ব্রিটিশরা তৈরি করেছিল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল। রাধা গোবিন্দ কর কলকাতা মেডিকেল কলেজে পড়বার সময় থেকেই অনুভব করছিলেন আধুনিক ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে পরিচিত হবার ক্ষেত্রে দেশীয় চিকিৎসকরা সব থেকে বড় যে বাধার সম্মুখীন হচ্ছেন তা হলো ভাষার ভিন্নতা। অক্ষয় কুমার দত্তরা বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভাষায় তা চর্চা করবার যে ক্ষেত্র প্রস্তুত করছিলেন, বৈজ্ঞানিক বহু শব্দের বাংলা প্রতিশব্দ তৈরি করবার যে চেষ্টা তারা শুরু করেছিলেন, তা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে অতটা প্রভাব রাখতে পারেনি। তাই এই সমস্যা দূর করতে মেডিকেল কলেজে পড়বার সময় থেকেই রাধা গোবিন্দ বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখার কাজ শুরু করলেন। রাধা গোবিন্দর প্রথম বই ভীষক বন্ধু প্রকাশিত হয় 1871 সালে। তারপর সংক্ষিপ্ত শারীরবিদ্যা, প্লেগ, রোগী পরিচর্যা, স্ত্রীরোগের চিত্রাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব, সংক্ষিপ্ত শিশু ও বাল চিকিৎসা প্রভৃতি বহু গ্রন্থ তিনি লিখেছেন। কবিরাজ কালীপ্রসন্ন সেন ও ডাক্তার রাধা গোবিন্দ কর যৌথভাবে লিখেছিলেন কবিরাজ ডাক্তার সংবাদ। এই বইটি প্রাচ্য কবিরাজি ও পাশ্চাত্য ডাক্তারির কথোপকথনের একটি অভিনব উদাহরণ। এ তো গেল চিকিৎসা শিক্ষার কথা। চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রেও রাধা গোবিন্দ মেডিকেল কলেজে পড়বার সময় থেকেই প্রত্যক্ষ করেছিলেন প্রাচ্য আর পাশ্চাত্যের ভেদাভেদ। সে সময় ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত ইউরোপীয় ডাক্তাররা দেশীয় রোগীদের পরিচর্যা ও চিকিৎসা করবার থেকে বেশি নজর দিতেন ইংরেজ সৈন্য ও এদেশে থাকা ইউরোপীয়দের চিকিৎসার ক্ষেত্রে। সে কারণে মেডিকেল কলেজে দেশীয় রোগীরা সঠিক চিকিৎসা পেতেন না। আর দেশীয় লোকেদের চিকিৎসা করবার ক্ষেত্রে প্রাচ্যের কবিরাজি ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি এবং সদ্য শেখা ইউরোপীয় চিকিৎসা পদ্ধতি, এ দুয়ের টানাপোড়েনে পড়তেন বাংলার চিকিৎসকরাও। রাধা গোবিন্দ বুঝতে পারলেন দেশের মানুষের চিকিৎসার জন্য শুধু বই প্রকাশ করাটাই যথেষ্ট নয়। এ সমস্যার সমাধানের জন্য প্রয়োজন আলাদা একটি মেডিকেল কলেজ এবং হাসপাতালের। এই উদ্দেশ্যেই 161 নম্বর পুরনো বৈঠকখানা বাজারের একটা ঘরে রাধা গোবিন্দ মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিন মৈত্র, কুমুদ ভট্টাচার্যদের নিয়ে গড়ে তুললেন একটি সমিতি। এই সমিতিতেই এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল স্কুল তৈরির প্রস্তাব গৃহীত হয়। তারপর 1886 সালে তৈরি হলো ক্যালকাটা স্কুল অফ মেডিসিন। প্রথম বছর দেশীয় পদ্ধতিতে শিক্ষাদান হবার পর 1887 সালে খোলা হলো অ্যালোপ্যাথি বিভাগ। বৈঠকখানা বাজার থেকে কিছুদিন বাদে এই স্কুল স্থানান্তরিত হলো বউবাজার স্ট্রিটে। স্কুলের নাম তখন বদলে হয়েছে ক্যালকাটা মেডিকেল স্কুল।
স্কুলের সঙ্গে তখন তৈরি হয়েছে একটা আউটডোর হাসপাতাল। 1889 সালে যে হাসপাতালে প্রায় 4000 জন রোগী চিকিৎসা পরিষেবা পেয়েছিলেন। প্রথম দিকে স্কুলে সমস্ত বিভাগেই পড়ানো হতো বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই। রাধা গোবিন্দের নিজের লেখা বইগুলো তো ছিলই, সাথে ছিল ডাক্তার মধুসূদন গুপ্তের লেখা বইও। কে না পড়তে আসতেন সেখানে? প্রাণধন বসু, অমূল্যচরণ বসু, সুন্দরীমোহন দাস, এমনকি নীলরতন সরকারও, যার নামে আজকের এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এবং তারা সবাই সেই স্কুলে পড়তেন বিনামূল্যে। মাত্র 8 জন শিক্ষার্থী নিয়ে শুরু করা এই স্কুলটি 1895 সালে ভর্তি নেয় 370 জনকে। দেশের মানুষের চিকিৎসার পথ সুগম করতে রাধা গোবিন্দর এই লড়াইয়ের পথ কিন্তু মসৃণ ছিল না একেবারেই। প্রথম দিকে বাংলার সমাজের একটা বড় অংশ রাধা গোবিন্দর লড়াইকে সমর্থন করেননি। এমনকি বিদ্যাসাগর মশাইও সতর্ক করে দিয়েছিলেন। সাধারণ স্কুল আর মেডিকেল স্কুল স্থাপন করার মধ্যে অনেক প্রভেদ। কয়েকটি বেঞ্চ ও চেয়ার নিয়ে একটি সাধারণ স্কুল স্থাপন করা যায়, কিন্তু মেডিকেল স্কুল স্থাপন করতে হলে বিস্তর অর্থ, সরঞ্জাম এবং অভিজ্ঞ শিক্ষক জোগাড় না হলে মেডিকেল স্কুল একটি ভুয়া জিনিস হবে মাত্র। তবে রাধা গোবিন্দ ছাড়বার পাত্র নন। বিদ্যাসাগরের সতর্কবার্তাকে উপদেশ হিসেবে গ্রহণ করে তিনি নেমে পড়লেন অর্থ সংগ্রহের কাজে। বন্ধু শৈলেন গুপ্তকে নিয়ে সে সময় রাধা গোবিন্দ কর ঘুরে বেরিয়েছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, এমনকি বিয়ে বাড়িগুলোর সামনেও হত্যে দিয়ে পড়ে থেকেছেন অর্থ সংগ্রহের জন্য। নিরলস পরিশ্রম আর অক্লান্ত চেষ্টার মধ্যে দিয়ে তিনি তিল তিল করে গড়ে তুলতে চেয়েছেন দেশীয় মানুষদের চিকিৎসার জন্য একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। চিকিৎসক হিসেবে নিজে যা উপার্জন করেছেন সমস্তটাই ঢেলে দিয়েছেন এই স্কুল আর হাসপাতাল তৈরির কাজে। এমনকি তার শেষ সম্বল বেলগাছিয়ার বাড়িটাও উইল করে গেছিলেন স্কুল আর হাসপাতালের নামে। বহু চেষ্টার পর 1914 সালে ক্যালকাটা মেডিকেল স্কুল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেল। ততদিনে 298 আপার সার্কুলার রোড হয়ে স্কুল বাড়িটা চলে এসেছে বেলগাছিয়ায় 12 বিঘা জমিতে, যে জমি কেনবার সিংহভাগ টাকা দিয়েছেন ডাক্তার রাধা গোবিন্দ কর নিজে। তারপর সেই কলেজের নামকরণ হয় রাধা গোবিন্দ করের নামে। আজকে যা আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নামে আমাদের সবার কাছে পরিচিত। ডাক্তার রাধা গোবিন্দ করের স্বপ্নের মেডিকেল কলেজ এবং হাসপাতালটি দেশের অগুন্তি মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে আজ এতগুলো বছর ধরে। সেই শিক্ষা প্রতিষ্ঠানে যে নারকীয় ঘটনাটি ঘটে গেল সম্প্রতি, তা শুধু নৃশংস ও ভয়াবহই নয়, এই ঘটনা রাধা গোবিন্দ করের অপমানও বটে। সেই সঙ্গে গোটা দেশের চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের লাঞ্ছনাও বটে। আজ সেই অপমানের বিচার চাইতে যখন রাতের দখল নিচ্ছে গোটা বাংলার মেয়েরা, সেই আন্দোলনে সামিল হচ্ছে গোটা দেশ, সংহতি জানাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, নেপালের সাধারণ মানুষজন, তখন প্রাক স্বাধীনতা দিবসের রাত্রে রাত দখলের স্থানীয় প্রতিবাদে অংশ নিচ্ছেন রাধা গোবিন্দ করের উত্তরসূরি কর পরিবারের বর্তমান প্রজন্ম। এই প্রতিবাদে কর পরিবারের উপস্থিতি যেন জানান দিয়ে যাচ্ছে এই প্রতিবাদে সামিল হয়েছেন ডাক্তার রাধা গোবিন্দ কর স্বয়ং। রাধা গোবিন্দ করের জন্মদিন 23শে আগস্ট। এই সময়ে দাঁড়িয়ে শপথ হওয়া উচিত সমাজের কোনো প্রান্তেই যাতে আরজি কর মেডিকেল কলেজের মতো নারকীয় নৃশংস ঘটনা না ঘটে সেদিকে নজর দেওয়ার। সেটাই হবে রাধা গোবিন্দ করের প্রতি বাংলার মানুষের
আসল শ্রদ্ধা জ্ঞাপন। আজকের ভিডিও থেকে এই শপথটাই না হয় থাকুক আমাদের। ভালো থাকবেন। বাংলা ভাবনা।